তুমি ফিরে এলে? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ। বৌদি, মানে তুমি যদি বিরক্ত না হও তাহলে আজ রাতটা এখানে থাকতে পারি? তার গলার স্বর কাঁপছিল, হালকা, কিন্তু চোখে ছিল গভীর কিছু। আমি জানতাম এটা এক সাধারণ প্রশ্ন না। আমি জানতাম আজকের রাত শুধু রাত হবে না। ঘরে জায়গা তো আছে, আমি শান্ত স্বরে বললাম, কিন্তু আমার বুকের ভেতরে ধুকপুক শব্দ যেন বাড়ছিল। রাত নেমে এলো ধীরে ধীরে। বৌদি, তুমি কি কখনো এমন কাউকে চেয়েছ যাকে পাওয়া উচিত না? রতন হঠাৎ জিজ্ঞেস করল। আমি চমকে উঠলাম। তার প্রশ্নটা শুধু জিজ্ঞেস করা না, যেন আমার ভেতরের অনুভূতিকে ছুঁয়ে যাচ্ছিল। হয়তো, কিন্তু চাওয়া আর পাওয়ার মধ্যে অনেক ফারাক, রতন। আমি ফিসফিস করে বললাম। সে আমার দিকে ঘুরে তাকালো, চোখে সেই পুরনো ব্যথা আর নতুন কিছু আশা। আমি জানি আমি সমরদার বন্ধু, তুমি তার স্ত্রী, কিন্তু এই কিছুদিনের ভেতর আমি তোমার ভেতর কিছু একটা খুঁজে পেয়েছি। একটু শান্তি, একটু ভালোবাসা গো। আমি চুপ করে তার দিকে তাকিয়ে রইলাম। এই কথাগুলো আমি কল্পনাও করিনি, তবুও ভেতরে কোথাও যেন আমারও অপেক্ষা ছিল। এমন কথার সে ধীরে ধীরে আমার হাত ধরল। আমি বাধা দিইনি, শুধু স্পর্শে বোঝা যাচ্ছিল কতটা তীব্রভাবে সে অনুভব করছে। রাত তখন আরও গভীর হয়েছে। আমরা ঘরে ফিরে এলাম এবং একসাথে বসে কথা বলতে লাগলাম। ছোট ছোট গল্প, হাসি, দৃষ্টি সব মিলিয়ে এক অবক্ত উত্তাপ ছড়িয়ে পড়ছিল। হঠাৎ সে বলল, তুমি চাও তো আমি এখানেই থাকি, শুধু তোমার পাশে, যেভাবেই পারি, কেউ না জানুক এই অনুভবটা আমাদের মধ্যে থাকুক। আমি কিছু বললাম না, শুধু এক পলক তাকালাম তার দিকে। সেই চোখে অনেক প্রশ্ন, অনেক উত্তর, আর কিছু না বলা কথা। আমাদের দুজনের মাঝখানে দূরত্বটা যেন আর থাকল না। সেই রাতে নিঃশব্দে এক নতুন সম্পর্কের সূচনা হল, স্পর্শে, দৃষ্টিতে আর গোপন চাওয়ায়। বন্ধুরা, আজকের এই গল্পটি আরও স্পেশাল। না দেখলে খুব মিস করবেন। আর দয়া করে গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন প্লিজ। বিয়ের পর সবকিছু যেন স্বপ্নের মতোই সুন্দর ছিল। আমি আর সমর, নতুন সংসার, নতুন জীবন, নতুন স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নে একটু ভাটা পড়ে যখন ওর বিদেশে চাকরি পাওয়া হলো। এই কাজটা কয়েক বছরের। তারপর ফিরে এসে ঠিক ঘর সংসার করব কি এই কথা বলে ও চলে গেল। আমি একা হয়ে গেলাম। আমাদের শহরতলির বাড়িটায় শাশুড়িমা আর শ্বশুরমশাই গেছেন ছোট ননদের বাড়ি কয়েক দিনের জন্য। বাড়ি একেবারে ফাঁকা। সেদিন দুপুরটা জেনে একটু অদ্ভুত লাগছিল। শরীরটা কেমন জানি অলস হয়েছি, মাথায় যেন এক ধরনের কুয়াশা। আমি ফ্যানের নিচে বসেছিলাম, হালকা তেল নিয়ে মাথা ও কাঁধে মালিশ করছিলাম। তখনই বেল বাজল। আমি একটু চমকে উঠলাম। এই দুপুরে কে এলো? তোয়ারেটা গায়ে জড়িয়ে দরজার কাছে গিয়ে বললাম, কে? একটা অচেনা কণ্ঠ, বৌদি, আমি রতন। ও রতন? আমার তো এমন কেউ নেই যাকে রতন বলে চিনি। একটু দনমনা করেও দরজা খুললাম। দরজার ওপারে দাঁড়িয়ে একটা উজ্জ্বল চোখের তরুণ, পরনে জিন্স আর হালকা নীল শার্ট। সমতার বন্ধু, পাশের গ্রামের। আগে দিল্লিতে থাকতাম, এখন এসেছি, ভাবলাম একবার দেখা করে যাই, বলল। সে আমি একটু দ্বিধায় ছিলাম, তবুও ভদ্রতা রক্ষা করতে ঘরে ডেকে চা বানাতে গেলাম। চা নিয়ে এসে দেখি ছেলেটা বসে আছে, কিন্তু চোখ যেন চারপাশে ঘোরে। চা এগিয়ে দিয়ে বললাম, তুমি সমরের কোনো বন্ধু? আগে তো শুনিনি। গিয়ে সে বলল, কলেজে একসাথে পড়তাম, তখন খুব ঘনিষ্ঠ ছিলাম। ও খুব ভালো বন্ধু ছিল। অনেক বছর পর ফিরলাম, তাই ভাবলাম ওর বাড়িতে গিয়ে দেখা করি। জানতাম না ও এখন বিদেশে। খুচা খেতে খেতে এসে বলল, এই বাড়িটা বেশ সুন্দর, আপনি একাই থাকেন? আমি মাথা নাড়লাম, হ্যাঁ, কিছুদিনের জন্য। আপনি ওরা বাইরে গেছেন এই আলোচনায় বুঝতে পারলাম। ছেলেটি খুব সহজাত, কিন্তু কোথাও একটা অদ্ভুত দৃষ্টি তার চোখে, সেটা লুকাতে পারছিল না। আমি তখনও বুঝতে পারছিলাম না এই আগন্তুক কি সত্যিই বন্ধু ভাবাপন্ন, নাকি এর পেছনে অন্য কিছু আছে। সে বলল, বৌদি, আজকে এতদিন পর আমার নিজের গ্রামের কাছাকাছি ফিরে এলাম। আপনাকে দেখে খুব আপজনের মতো লাগছে। কি এই কথা শুনে আমার বুকের ভেতর এক ধরনের অস্বস্তি কাজ করল, সেই সঙ্গে যেন এক
নিঃসঙ্গতার ছায়া আমার চারপাশে নেমে এলো। সত্যি বলতে আমি তখন একাকিত্বে হাঁপিয়ে উঠছিলাম। এই শহরতলির নিঃশব্দ দুপুরগুলো, এই ফাঁকা বাড়ি আর নিঃসঙ্গতা কখনো কখনো মনটা ভার হয়ে যেত। আমি তখন বুঝে উঠতে পারছিলাম না এই ছেলেটি আমার জীবনে কী পরিবর্তন আনতে চলেছে। চায়ের কাপটা নামিয়ে রেখে রতন জানালার পাশে গিয়ে দাঁড়াল। জানালা দিয়ে দুপুরের রোদ এসে পড়ছিল তার মুখে। আমি বুঝতে পারছিলাম সে কিছু বলতে চাইছে, কিন্তু ভাষা খুঁজে পাচ্ছে না। বৌদি, রতন হঠাৎ বলল, আপনাকে দেখে খুব ভালো লাগল। এতদিন পর নিজের মতো কাউকে দেখলাম। আমি হেসে বললাম, তোমার গ্রামে তো কত আত্মীয় স্বজন থাকবে? কুশে মুখ ফিরিয়ে বলল, সবাই আছে, কিন্তু আপন করে নেবার মতো কেউ নেই। সমরদা ছিল আমার জীবনের একমাত্র বন্ধু, একমাত্র মানুষ, যার সঙ্গে আমি কিছু না ভেবেই কথা বলতে পারতাম গো। তার গলায় ছিল এক ধরনের চাপা কষ্ট। আমি সেটা উপেক্ষা করতে পারলাম না। সমর তোমার কথা বলতো না ঠিকই, তবে ওর বন্ধুবান্ধব অনেক ছিল। আমি বললাম, হয়তো বলো তো না, কিন্তু আমি তাকে আজও ভুলিনি বলতে। বলতে বলতেই তার চোখে জল চলে এলো। আমি চুপ করে গেলাম। কিছু মুহূর্ত থাকে যেখানে শব্দ বাহুল্য হয়ে পড়ে। ঘরের ভেতরে একটা নীরবতা ছড়িয়ে পড়ল। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া এসে পর্দাগুলোকে উড়িয়ে দিল। রতন ধীরে ধীরে একটা চিঠি বার করল তার পকেট থেকে। এটা সমরদার লেখা, অনেক পুরনো। আমি সবসময় এটা সঙ্গে রাখি। আমি চিঠিটা নিয়ে পড়তে লাগলাম। তাতে লেখা ছিল কিছু সাধারণ কথাবার্তা, বন্ধুত্বের স্মৃতি আর একটা বাক্য, তুই কখনো যদি আমার বাড়িতে যাস, আমার বউটাকে আবজনের মতো দেখে নিস। কি এই বাক্যটা পড়ে আমার বুক কেঁপে উঠল। সমরের এই লেখার অর্থ আমি বুঝতে পারছিলাম না। কিভাবে এক বন্ধু আরেক বন্ধুকে এমন দায়িত্ব দিয়ে যেতে পারে। আমি চুপ করে চিঠিটা ফেরত দিলাম। রতন এবার হালকা হাসল, কিন্তু সেই হাসিতে যেন ছিল এক অজানা ইঙ্গিত। বৌদি, আমি কি এখানে কিছুক্ষণ থাকতে পারি? সে হঠাৎ প্রশ্ন করল। মানে আমি অবাক। এই বাড়িটার পরিবেশটা আমার ভালো লাগছে। আমি ক্লান্ত, কিছুক্ষণ ঘুমিয়ে নিতে চাই। আমি বললাম, একটু বসো, আমি দেখি তোমার থাকার ব্যবস্থা করা যায় কিনা। গিয়ে আমি উঠে পাশের ঘরটা গুছিয়ে দিলাম। নিজের অজান্তেই আমি খুব স্বাভাবিকভাবে তার দেখাশোনায় ব্যস্ত হয়ে পড়লাম। কারণ হয়তো আমারও সেই একাকিত্ব, যা কারো উপস্থিতিতেই খানিকটা নরম হয়ে যায়। রাত নামল। বাতাসে একটা অদ্ভুত শীতলতা, ছায়ারা যেন ঘন হয়ে উঠছে। আমি জানতাম না এই রাতে আমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। রাত তখন বেশ গভীর। ঘরের ঘড়িতে টিকটিক শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। আমি বারান্দায় বসেছিলাম, এক কাপ গরম দুধ হাতে নিয়ে। আকাশটা অন্ধকার, কিন্তু কোথাও জ্যান চাঁদের আলো ছায়ার মতো খেলে যাচ্ছিল। পাশের ঘর থেকে হালকা এক শব্দ এলো। মনে হলো কেউ আস্তে করে হাঁটছে। আমার বুকের ভেতরটা একটু ধক করে উঠল। রতন, আমি ডাক দিলাম। দরজা খুলে সে বেরিয়ে এলো। তার চোখ লালচে, ক্লান্ত। ঘুম আসছিল না বৌদি। সে বলল, মনটা ভার হয়ে আছে। আমি তাকে বসতে বললাম, আর নিজেও তার পাশে গিয়ে বসলাম। আমরা দুজনেই কিছুক্ষণ চুপ করে রইলাম। বৌদি, আপনি কি কখনো ভয় পান একা থাকতে? রতন হঠাৎ জিজ্ঞেস করল। প্রশ্নটা অদ্ভুত ঠেকল। আমি বললাম, হ্যাঁ, মাঝে মাঝে, তবে এখন অভ্যাস হয়ে গেছে। সুরতন একটু হেসে বলল, আমি একা থাকতে ভয় পাই। অনেক পুরনো অভিজ্ঞতা আছে আমার, যেগুলো মনে পড়লেই বুক কেঁপে ওঠে। আমি উৎসুক হয়ে জিজ্ঞেস করলাম, কী রকম অভিজ্ঞতা? সে কিছুক্ষণ চুপ থেকে বলল, ছোটবেলায় একবার বাড়ির সবাই একটা উৎসবে গিয়েছিল। আমি একা ছিলাম। সেই রাতে কেউ একজন বাড়ির পেছন থেকে জানালার কাছে টোকা দিচ্ছিল, কিন্তু কেউ ছিল না বাইরে। সে রাতের পর থেকে আমি অন্ধকার বা নিঃশব্দকে ভয় পাই। কি আমি বুঝতে পারছিলাম, ছেলেটি অনেক কিছু জমিয়ে রেখেছে মনে। তার একাকিত্ব, তার ভয়, তার যন্ত্রণা, সব যেন কথা হয়ে উঠছে। এই রাতে আমি বললাম, তোমার সাহস আছে যে এগুলো এখনো মুখে বলতে পারো। কুশে আমার দিকে তাকিয়ে বলল, আপনাকেই তো বললাম বৌদি, আপনি এমন একজন যাকে দেখে মনে হয় সবকিছু বুঝতে পারবেন না। না বললেও তার চোখে ছিল এক ধরনের অদ্ভুত প্রশান্তি, আর সেই দৃষ্টিতে আমি যেন নিজেকে নতুন করে দেখলাম। বৌদি বলল, আপনি কি সমরদাকে মিস করেন?
আমি একটু চুপ করে থাকলাম। তারপর বললাম, প্রতিদিন। কি এই কথাটার পর আমরা দুজনেই আর কোনো কথা বলিনি। রাতটা নিঃশব্দ হয়ে গেল, কিন্তু সেই নীরবতার মধ্যেও যেন একটা অদ্ভুত শব্দ লুকিয়েছিল, ভাঙা মন, অসম্পূর্ণ অনুভব আর অজানা আকর্ষণের। রাতটা কাটল, কিন্তু আমি জানতাম এই রাত শুধু একদিনের ছিল না। এটা শুরু এক নতুন আবর্তনের। রাত শেষ হয়ে সকাল চলে এলো, কিন্তু আমার ভেতর যেন এক ধরনের অস্বস্তি জমেছিল, যা কাঁদছিল না। রতন আর আমি একে অপরের দিকে তাকালাম, কিন্তু কোনো কথাই মুখ দিয়ে বের হল না। তার চোখে যে কিছু অতিরিক্ত ছিল তা আমি বুঝতে পারছিলাম। শুধু কি বন্ধু হিসেবে এসেছিল সে, নাকি তার মধ্যে অন্য কিছু ছিল যা গোপন রাখা হয়েছিল? আমি উঠে ঘরটা গুছিয়ে নিতে লাগলাম। রতন উঠে দাঁড়িয়ে বলল, বৌদি, আমি চলে যাচ্ছি। এই কথাটা শুনে আমার বুকের ভেতরটা একটু কেঁপে উঠল। কেন যেন মনে হচ্ছিল রতন চলে গেলে আমার কিছু অজানা শূন্যতা অনুভব হবে। কিন্তু আমি মুখে কিছু বললাম না, শুধু মাথা নেড়ে তার দিকে তাকালাম। ঠিক আছে, তবে কোনো সমস্যা হলে জানাবে খু, আমি ধীরে বললাম। সে এক ঝলক হাসল, কিন্তু সেই হাসিতে কিছুটা কৃত্রিমতা ছিল। ধন্যবাদ বৌদি, তুমি ভালো থেকো। খু এভাবে চলে গেল রতন, কিন্তু তার চলে যাবার পরেও যেন বাড়ির প্রতিটি কোণে তার উপস্থিতি অনুভব করতে লাগলাম। সেই হাসি, সেই অদ্ভুত দৃষ্টি, সবকিছু যেন আমার মনে খেলে যাচ্ছিল। আমি জানতাম কিছু একটা ছিল যা আমি এড়িয়ে গিয়েছিলাম। দুপুরে সমরের ফোন এলো। প্রথমে একটু অস্বস্তি লেগেছিল, কিন্তু তারপরেই আমি ফোনটা ধরলাম। কেমন আছো সমর? হেসে বলল, ভালো আছি, তুমি কেমন? আমি হাসতে চেষ্টা করলাম, কিন্তু ভেতরে এক ধরনের অস্বস্তি জমেছিল। কোনো সমস্যা? সমর প্রশ্ন করল। তোমার কথায় কিছুটা উদ্বেগ দেখছি। না, কোনো সমস্যা নেই। তুমি চলে যাবার পর বাড়ি একটু নিঃসঙ্গ লাগছে, কিছুটা একা একা মনে হচ্ছে। একটু আমি সোজা বলে দিলাম। তুমি রতনকে দেখেছ? সমর জানতে চাইল। হ্যাঁ, সে আসছিল, নিজের গ্রামের কিছু কাজ নিয়ে এসেছিল বলেছিল। তোমার সাথে কথা বলেছে নিশ্চয়ই। আমি জানি রতন অনেকদিন পর এল, কিন্তু উষ্মর কিছুটা থেমে গিয়ে বলল, তুমি সাবধানে থেকো, আমি তোমার জন্য চিন্তিত। তার কথাগুলো শুনে আমার মনটা বেশ ভারী হয়ে গেল। কিন্তু সমর, তোমার বন্ধু তো, তুমি এত চিন্তা করছো কেন? সমর কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল, সে মানুষ হিসাবে ভালো, কিন্তু মাঝে মাঝে তার মধ্যে কিছু অদ্ভুত বৈশিষ্ট্য থাকে। তাকে খুব ভালোভাবে জানো না তুমি গো? আমি কিছুটা অবাক হলাম। অদ্ভুত বৈশিষ্ট্য? হ্যাঁ, রতন মাঝে মাঝে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, আর সেই কারণে তার কিছু আচরণ কখনো কখনো অস্বাভাবিক হয়ে ওঠে। তুমি সতর্ক থেকো। এই কথাগুলো শুনে আমার মাথায় চিন্তার ঝড় উঠল। সমর কি জানত রতন আসলে কেমন, কী ধরনের আচরণ সে করত? কিন্তু কেন আমাকে এসব বলল না? আগে কেন এতদিন পরে সব জানালো? আমি একটু বিরক্ত হয়ে বললাম, ঠিক আছে সমর, আমি সাবধানে থাকব। খুব ফোন রেখে দেওয়ার পর কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। রতনের সম্পর্কে আরও কিছু তথ্য জানতে ইচ্ছে করছিল, কিন্তু আমি কিছু বলিনি সমরকে। আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না আমার মনে যে শূন্যতা, যা রতন চলে যাওয়ার পর অনুভব হচ্ছিল, সেটা আসলে কি? নিঃসঙ্গতা কিংবা কিছু অন্য রকম অনুভূতি? এমন সময় দরজায় নক পড়ল। এক মুহূর্ত চুপ থেকে দরজা খুলে দেখলাম রতন আবার দাঁড়িয়ে। তার মুখে হালকা হাসি, কিন্তু চোখে কিছু একটা ছিল যা আমার মনের ভেতর যেন কাঁপন তুলে দিল। তুমি ফিরে আসলে? আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ, কিছু দরকার ছিল, আর তোমার সাথে একটু কথা বলার ছিল। রতন ধীরে ধীরে কথাগুলো বলল। এই মুহূর্তে আমি নিশ্চিত হলাম এই দিনটা সহজ হবে না। কিছু একটা ঘটতে চলেছে যা আমার জীবনকে বদলে দিতে পারে। দরজা খুলে আমি রতনকে আবার দেখে কিছুটা স্তব্ধ হয়ে গেলাম। তার চোখে এক ধরনের টান ছিল, যেন কিছু বলবে আবার না বলে ফিরে যাবে। তুমি ফিরে এলে? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ বৌদি, মানে তুমি যদি বিরক্ত না হও তাহলে আজ রাতটা এখানে থাকতে পারি? তার গলার স্বর কাঁপছিল হালকা, কিন্তু চোখে ছিল গভীর কিছু। আমি জানতাম এটা এক সাধারণ প্রশ্ন না। আমি জানতাম আজকের রাত শুধু রাত হবে না, ঘরে জায়গা তো আছে। আমি শান্ত স্বরে বললাম, কিন্তু আমার বুকের ভেতরে ধুকপুক শব্দ যেন বাড়ছিল। রাত নেমে এলো ধীরে ধীরে।
চারদিক নিস্তব্ধ। ছাদে দাঁড়িয়ে আমরা দুজনেই চুপচাপ আকাশ দেখছিলাম। অন্ধকারের ভেতর থেকে এক ধরনের অদ্ভুত নৈশব্দ আসছিল, যা কথার থেকেও স্পষ্ট ছিল। বৌদি, তুমি কি কখনো এমন কাউকে চেয়েছ যাকে পাওয়া উচিত না? রতন হঠাৎ জিজ্ঞেস করল। আমি চমকে উঠলাম। তার প্রশ্নটা শুধু জিজ্ঞেস করা না জানো, আমার ভেতরের অনুভূতিকে ছুঁয়ে যাচ্ছিল। হয়তো, কিন্তু চাওয়া আর পাওয়ার মধ্যে অনেক ফারাক, রতনঙ্খ। আমি ফিসফিস করে বললাম। সে আমার দিকে ঘুরে তাকালো, চোখে সেই পুরনো ব্যথা আর নতুন কিছু আশা। আমি জানি, আমি সমর তার বন্ধু, তুমি তার স্ত্রী, কিন্তু এই কিছুদিনের ভেতর আমি তোমার ভেতর কিছু একটা খুঁজে পেয়েছি, একটু শান্তি, একটু ভালোবাসা গো। আমি চুপ করে তার দিকে তাকিয়ে রইলাম। এই কথাগুলো আমি কল্পনাও করিনি, তবুও ভেতরে কোথাও যেন আমারও অপেক্ষা ছিল এমন কথা। সে ধীরে ধীরে আমার হাত ধরল। আমি বাধা দিইনি, শুধু স্পর্শে বোঝা যাচ্ছিল কতটা তীব্রভাবে সে অনুভব করছে আমাকে। রাত তখন আরও গভীর হয়েছে। আমরা ঘরে ফিরে এলাম এবং একসাথে বসে কথা বলতে লাগলাম। ছোট ছোট গল্প, হাসি, দৃষ্টি সব মিলিয়ে এক অবক্ত উত্তাপ ছড়িয়ে পড়ছিল। হঠাৎ সে বলল, তুমি চাও তো আমি এখানেই থাকি, শুধু তোমার পাশে, যেভাবেই পারি, কেউ না জানুক এই অনুভবটা আমাদের মধ্যে থাকুক। আমি কিছু বললাম না, শুধু এক পলক তাকালাম তার দিকে। সেই চোখে অনেক প্রশ্ন, অনেক উত্তর, আর কিছু না বলা কথা। আমাদের দুজনের মাঝখানে দূরত্বটা যেন আর থাকল না। সেই রাতে নিঃশব্দে এক নতুন সম্পর্কের সূচনা হল, স্পর্শে, দৃষ্টিতে আর গোপন চাওয়ায়। এই সম্পর্কের নাম কেউ জানে না, না বন্ধুত্ব, না প্রেম, না অধিকার। তবু এই সম্পর্ক বাস্তব, তীব্র, নিঃশব্দ, অথচ হৃদয়ের গভীরে গেঁথে থাকা। রাতটা যেন কেটে গেল নিঃশব্দ, অথচ হাজার শব্দে ভরা এক অনুভূতির। মাঝে আকাশে ভোরের আলো দেখা যাচ্ছে, খোলা। জানালা দিয়ে হালকা রোদ এসে আমার চোখে পড়ল। আমি ধীরে ধীরে উঠে বসলাম। শরীরে এখনও রাত্রির সেই উষ্ণতা লেগে, আর মন জুড়ে এক ধরনের শূন্যতা। পাশ ফিরে তাকালাম, রতন গভীর ঘুমে, তার মুখে এক শিশুর মতো প্রশান্তি। কিন্তু আমার বুকের ভেতরটাই যেন কিছু একটা টানছে। আমি কি ভুল করলাম? আমি কি বিশ্বাস ভাঙলাম? নাকি আমি কেবল এক মুহূর্তের তীব্র একাকিত্বে নিজেকে হেরে যেতে দিলাম? এই প্রশ্নগুলো বারবার আমাকে কামড়ে ধরছিল। আমি বিছানা থেকে উঠে গিয়ে আয়নার সামনে দাঁড়ালাম। নিজের চোখের দিকে তাকালাম। এক নারীর, এক স্ত্রীর, এক প্রেষীর চোখ, কিন্তু এই চোখে আজ স্পষ্ট দ্বিধা। এক কাপ চা বানিয়ে বারান্দায় বসে পড়লাম। পাখির ডাক, সকালের নীরবতা আর আমার ভেতরের ছটপটানি সব একসাথে কেমন গুমট লাগছিল। বৌদি কি একটা পরিচিত গলা আমাকে চমকে দিল। পেছনে তাকিয়ে দেখি রতন দাঁড়িয়ে আছে, চুল এলোমেলো, চোখে ঘুম না ঘুম ভাব। তুমি এত সকালে জেগে গেলে? আমি কোনো কথা বললাম না, চুপ করে তাকিয়ে রইলাম তার দিকে। সে এগিয়ে এসে আমার সামনে বসো। আমি জানি তোমার মনে অস্থিরতা আছে, কিন্তু আমি তোমাকে দোষ দেব না। আমি শুধু চাই তুমি বুঝে ফেলো এই মুহূর্তটা আমাদের কেমন ছিল। এটা যদি ভুলও হয়, তাহলে সেটাও দুজনের ভাগ করে নেয়া ভুল। তার কথায় যেন খানিকটা প্রশ্রয় ছিল, খানিকটা সাহস আর প্রচণ্ড ভালোবাসা। আমি জানি তুমি সমরদাকে ভালোবাসো, সে বলল। তবে আজ রাতে এই অনুভবটাও অস্বীকার করো না বৌদি, এটা সত্য ছিল। আমার চোখ দুটো ছলছল উঠল। সত্যি বলতে, আমি নিজেও জানি এই অনুভূতির জন্ম হয়েছিল গভীর স্পর্শভরা, অথচ পরিণতিশূন্য এক আত্মিক টান থেকে। আমি শুধু বললাম, রতন, তুমি চলে যাও, আজ না হয় কিছুই হয়নি, ধরো, আমি চাই না এই অনুভবটা ভাঙুক, নোংরা হোক। ঈশে আমার দিকে তাকিয়ে থাকল অনেকক্ষণ, তারপর আস্তে করে বলল, যদি কখনো মনে হয় এই কিছু না হওয়াটাই সবচেয়ে বেশি কিছু ছিল, তাহলে মনে করো আমি এখানে ছিলাম শুধু তোমার জন্য। উর্তন চলে গেল, চুপচাপ আমি চেয়ারে বসে রইলাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন। হ্যালো বন্ধুরা,
আমি মেঘলা, বয়স ২৩, একজন শিক্ষিকা, সুন্দর জীবন, শান্ত ঘর, কিন্তু মাঝে মাঝে একা লাগে। এই কদিন আগে আমার প্রিয় বান্ধবী রিয়া আমাকে তাদের বাড়িতে বেড়াতে ডেকেছিল। ওর বাবা রঞ্জিত আঙ্কেল, বয়স ৪০, শান্ত, ভদ্র সাবলীর স্বভাবের মানুষ। আমি রিয়ার ঘরে থাকার কথা, কিন্তু হঠাৎ জরুরি কাজে রিয়া বাইরে চলে যেতে বাধ্য হয়। রাতে বৃষ্টি শুরু হয়। ঘরে আমি আর রঞ্জিত আঙ্কেল, শুধু দুজন, বাড়ির অন্যান্য সদস্য কেউ নেই। একটা অদ্ভুত নীরবতা। আমি বারান্দায় দাঁড়ানো ভিজে ভিজে ভাবছি, এত সুন্দর বৃষ্টির রাত, অথচ মনটা অস্থির। আঙ্কেল হালকা গলায় বলেন, এমন রাতে একা থাকলে মনটা ঘর ছেড়ে কোথায় যেন হারিয়ে যায়, তাই না মেঘলা? আমি মুচকি হাসি, কিন্তু ভেতরে কেঁপে উঠি। রাতে খেতে খেতে গল্প হচ্ছিল আমাদের। আমি তার চোখে এক অদ্ভুত গভীরতা দেখছিলাম। একটা অস্বস্তিকর কিছু নয়, বরং টান, অজানা, অস্বীকারযোগ্য, কিন্তু স্পষ্ট। রাতে ঘুমাতে গিয়ে রিয়ার ঘরে ঢুকলাম, কিন্তু স্লিপিং বেড না থাকায় আঙ্কেল বলেন, চাও তো আমার ঘরে একটা সোফা আছে, আরামে ঘুমোতে পারবে। আমি একটু দ্বিধায় পড়ি, কিন্তু রাজি হয়। ভেতরে ভেতরে জানতাম কিছু একটা শুরু হচ্ছে আজ। রাতে সেই অস্থির রাত আমি নিজের শরীরে একটা অদ্ভুত ভাব টের পাচ্ছিলাম। ঘুম আসছিল না। আঙ্কেল ঘুমাচ্ছেন পাশেই, অথচ ঘরের বাতাস ভারী হয়ে আছে। হঠাৎ তিনি পাশ ফিরে কাঠ হাত ঠিক করতে গিয়ে আমার হাতে হাত লেগে যায়। এক মুহূর্তে চোখাচোখি, সরি, আমি বুঝিনি, উনি বলেন, কিন্তু আমি বুঝেছিলাম। আমি সব বুঝছিলাম। আমার ভেতরের কণ্ঠ বলছিল, তুমি তো এই ছায়া চাইছিলে, তাই না? মেঘেলা ভালোবাসা সবসময় সম্পর্ক মানে না। কখনো কখনো সেটা শুধু এক রাতে অনুভব হয়ে আসে, নীরবতা ছুঁয়ে যায়। আমি কিছু করিনি, তবুও মনে হচ্ছিল আমি অনেক কিছু করে ফেলেছি। আকাশের বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু আমার ভেতরের জ্বর তখনও থামেনি। রাতে সোফায় শুয়েছিলাম আমি, আর বিছানায় ছিলেন আঙ্কেল। ঘরটা অন্ধকার না, আবার আলোয়ও ঝলমল নয়। হালকা হলুদ বাতির নিচে সবকিছু অদ্ভুত নরম আর আবেগে গুমড়ে ওঠা লাগছিল। আমি চোখ বন্ধ করেছিলাম ঠিকই, কিন্তু ঘুম অনেক দূরে। আঙ্কেলের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল, কিন্তু সেটা ক্লান্তি না, বরং মনে হচ্ছিল কেউ যেন অস্থিরভাবে ঘুমানোর ভান করছে। আমার শরীর ঠান্ডা ছিল, কিন্তু হৃৎস্পন্দন ছিল অস্বাভাবিক দ্রুত। পাশ ফিরেতে চোখে পড়ল আঙ্কেল আমার দিকেই তাকিয়ে। সেই মুহূর্ত আমাদের চোখে চোখ পড়ল, দুজনেই চুপচাপ, কারোর মুখে কোনো কথা নেই, কিন্তু চোখে যেন হাজার কথা লেখা। তিনি ধীরে বললেন, তোমার ঘুম হয়নি, তাই না? আমি মাথা নাড়লাম। তিনি আবার বললেন, এই রাতে এই হাওয়ায় কারো ঘুম আসেই না। তারপর চোখ সরিয়ে জানালার দিকে তাকান। আমি চুপ করে বসে থাকি। ভেতরে একটা অস্থিরতা চলছে, নিজের সঙ্গে লড়ছি। তাকে একদম স্পর্শ করিনি, তবুও মনে হচ্ছে আমি যেন সব কিছু ছুঁয়ে ফেলেছি, আস্থার এক ছোঁয়া। হঠাৎ আমি খুব নিচু গলায় জিজ্ঞেস করলাম, আঙ্কেল, আপনি কখনো এমন অনুভব করেছেন যা বলা যায় না, শুধু বোঝা যায়? তিনি চুপ করে রইলেন। তারপর হালকা গলায় বললেন, হ্যাঁ, আর এখন সেই বোঝাটাই সবথেকে বড় ভয়। আমরা চুপ, অদ্ভুত এক নীরবতা, যেখানে দূরত্ব মাত্র কয়েক ফুট, কিন্তু আবেগের ভার ছিল কয়েক আকাশের সমান। সকালের আলো জানালার পর্দা ভয় করে ঘরে ঢুকছিল, আর আমার চোখ খুলতেই প্রথম যে জিনিসটা দেখলাম, রঞ্জিত আঙ্কেল বারান্দায় বসে আছেন, আর অন্য হাতে একটা ছোট বাক্স। আমার দিকে তাকিয়ে হালকা হাসলেন। ঘুম ভেঙে গেল। আমি মাথা নাড়লাম, আস্তে এগিয়ে গেলাম তার দিকে। তিনি প্যাকেটটা আমার দিকে বাড়িয়ে দিলেন। তোমার জন্য, কাল রাতে অনেক কিছু মনে হয়েছিল, বলিনি কিছু, শুধু এইটুকু রেখে দিলাম। আমি কিছু বললাম না। প্যাকেটটা হাতে নিতেই হাত কেঁপে উঠল, ঠিক যেমন ভেতরে কিছু কাঁপছিল সারা রাত ধরে। সেই উপহার প্যাকেট খুলে দেখি একটা ছোট কাঠের ফ্রেম, ভেতরে লেখা, যারা চোখে মুখে পড়ে না তারাই হৃদয়ের সবচেয়ে কাছের। আমি তাকালাম ওনার দিকে। তিনি বললেন, তোমার চোখে কাল রাতে অনেক কথা ছিল, আমি সেগুলো পড়েছি, কিন্তু উত্তর দেইনি, কারণ সব প্রশ্নের উত্তর দেওয়া যায় না, আবেগ জমে থাকা হাওয়ার মতো। আমি দাঁড়িয়েছি ছিলাম
পেছনে মেঘলা জানালা আর সামনে সেই মানুষ যার উপস্থিতি আমাকে ভিতর থেকে কাঁপিয়ে দিচ্ছিল। তার চোখেও ছিল একরাশ অপেক্ষা। কিছু বলবেন কি বলবেন না আমিও জানতাম না, কিন্তু আমাদের মাঝাগে তখন দৃশ্যমান কিছু ছিল না, শুধু অনুভব ছিল। একবার মনে হয়েছিল হাত বাড়িয়ে বলি, থাকো না আমার পাশে, ঠিক এইভাবে, কিন্তু কিছুই বলিনি। সেদিন রাতটা যেন অন্যরকম। রিয়া সন্ধিয়ে ফিরে এসেছে ঠিকই, কিন্তু ক্লান্ত হয়ে সোজা নিজের ঘরে ঘুমিয়ে গেছে। আমি বসেছিলাম ব্যালকনিতে হালকা শাল গায়ে দিয়ে। আকাশে হালকা চাঁদ, ঠান্ডা হাওয়া আর হৃদয়ের ভেতরে চাপা কাপড়। আঙ্কেল এসে পাশে দাঁড়ালেন। তার চোখে কেমন এক অনুচারিত চিন্তা। আজ চলে যাচ্ছে তো? আমি মাথা নুয়ে বললাম, হ্যাঁ, কাল সকালেই ফিরব, কিন্তু আমার গলাটা আটকে গেল। আঙ্কেল একটু নরম গলায় বললেন, কিন্তু যদি যেতে না চাও, আমি কিছু বলিনি কিন্তু। চোখে চোখ পড়তেই সব কথা যান বলা হয়ে গেল। কিছু মুহূর্ত শব্দ চায় না। আঙ্কেল ধীরে এসে আমার পাশের চেয়ারে বসলেন। আমাদের মাঝে কোনো কথা নেই, তবে বাতাস ভারী। আমি আমার শালটা ঠিক করছিলাম, হঠাৎ সেটা পড়ে যায়। আঙ্কেল নিজেই সেটা তুলে আমার কাঁধে জড়িয়ে দেন, কিন্তু সেই মুহূর্তে তার আঙুল আমার কাঁধ থেকে যায়, অসাধারণ কোমল নিয়ে। আমি কিছু বলি না, শুধু তার দিকে তাকিয়ে থাকি, আর তার চোখ বলছে, আমিও প্রতিদিন তোমাকে না দেখেও কষ্ট পাই। সেই রাতের শেষ রাতে আমি আমার ঘরে ফিরলাম। ঘরটা নিঃসঙ্গ, তার গন্ধ যেন সঙ্গে আমার গায়ে থেকে গেছে। আমি বিছানায় শুয়ে পড়লাম। চোখে ঘুম নেই, শুধু একটা কথা বারবার ঘুরপাক খাচ্ছে। এই মানুষটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তবুও কেন মনে হচ্ছে তিনি আমার শেপচে নিজের। সকালের আলো জানালার ফাঁক গলে বিছানায় পকছিল। আমি উঠে ব্যাগ গোজাচ্ছিলাম। মনটা ভার। রিয়া তখনও ঘুমিয়ে। বাড়িতে কেমন একটা নিস্তব্ধতা। বেরিয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে দেখি রঞ্জিত আঙ্কেল বারান্দায় দাঁড়িয়ে। চোখে ক্লান্তি, কিন্তু ঠোঁটে নরম এক হাসি। আমি ধীরে গিয়ে দাঁড়ালাম তার সামনে। তিনি কিছু না বলে আমার হাত থেকে ব্যাগটা নিয়ে নিলেন। আমি পৌঁছে দিই। আমি মাথা নাড়লাম না। আঙ্কেল, এতটুকু পথ নিজেই আবো। আমরা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম। তারপর হঠাৎ তিনি আমার চোখের দিকে তাকিয়ে বলেন, তুমি কি এই দিনে আমায় একটু হলে অনুভব করেছ? আমি কিছু বলতে পারছিলাম না, শুধু নিঃশব্দে তাকিয়েছিলাম তার চোখে। সে চোখে ছিল গভীর আকুলতা, এক ধরনের না পাওয়া ব্যথা। সেই স্পর্শ, আমার হাত নিজের অজান্তেই তার হাতের পাশে গিয়ে পড়ল। তিনি ধীরে, খুব আস্তে আমার আঙুলে আঙুল ছুঁয়ে দিলেন। কোনো জোর নেই, কোনো দাবি নেই, শুধু স্পর্শ, যেখানে ছিল সম্মান, সম্মতি আর থেমে থাকা অনুভব। আমি চোখ বন্ধ করলাম। তারপর তিনি এগিয়ে এসে আমার কপালে এক হালকা স্পর্শ দিলেন। এক মুহূর্ত। আর সেই মুহূর্তে মনে হল, এই পৃথিবীতে এত মধুর কিছু কখনো হয়নি। আমার চোখ ভিজে গেল, কিন্তু মুখে এক অদ্ভুত শান্তি। আমি ধীরে পেছন ফিরে হাঁটা শুরু করলাম, কিন্তু ভেতরে যেন রয়ে গেলাম তার চোখে সেই শেষ দৃষ্টিতে। আমি এখন আমার নিজের শহরে ফিরে এসেছি। আগের মতোই কলেজে পড়ায় একলা থাকি। একা থাকতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, কিন্তু এখন কিছু বদলে গেছে আমার উপলব্ধি। আমি জানি রঞ্জিত আঙ্কেল একজন ভদ্র পরিপক্ক মানুষ। তিনি কখনো কোনো সীমা ছাড়িয়ে যাননি। তার প্রতি যেন অনুভব তৈরি হয়েছিল, তা কোনো দৈহিক কামনা নয়, বরং এক গভীর আবেগের টান। আমরা দুজনেই জানতাম এই সম্পর্কের সামাজিক পরিচয় নেই, তবুও একে অস্বীকার করাও অন্যায় হতো। সমাজ কি বলে আর মন কি বোঝে? সমাজ হয়তো বলবে বান্ধবীর বাবার সঙ্গে এমন আবেগ অস্বাভাবিক, কিন্তু ভালোবাসা কি সমাজের গেট পাস নিয়ে আছে? আমরা তো তাকে ঠেকাতে পারি না। ভালোবাসা বয়সে বাধা পড়ে না, সে বাধা পড়ে সম্মান, অনুভব ও মনের মিলনে। রঞ্জিত আঙ্কেল আর আমি কখনো কোনো সীমা লঙ্ঘন করিনি, তবুও আমাদের অনুভব এ গভীর বন্ধনে জড়ানো। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, ভালোবাসা মানে শুধুই স্পর্শ নয়। ভালোবাসা মানে কাউকে এমনভাবে বোঝা যেখানে কোনো শব্দ লাগে না, শুধু একটা চাহানোই যথেষ্ট। ভালোবাসা আসতেই
পারে যে কারো প্রতি, কিন্তু সেটি কিভাবে ধারণ করা যায় তাতেই প্রকৃত চরিত্রের পরিচয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।